স্বাগত জানাচ্ছি নিটল টাটা বিজ ট্রেন্ডসে। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অগ্রগতি ও এর বৈশিষ্ট্যগুলো বিশ্বের দৃষ্টি কেড়েছে। উন্নয়নের কিছু সামষ্টিক সূচক যেমন প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, মাথাপিছু আয়, রপ্তানি, রেমিটেন্স ও বৈদেশিক মুদ্রা রিজার্ভ এসব দেখে দেশের উন্নয়নের ঊর্ধ্বগতি সম্পর্কে কিছুটা ইতিবাচক চিত্র পাওয়া যায়। ৭১ পরবর্তী সময়ে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ নামক একটি ছোট্ট ভূখণ্ডে উন্নয়নের চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাওয়া সত্যি দুরূহ ছিল। দক্ষতা, কৌশল এবং কর্মপরিকল্পনার মাধ্যমে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গত ৪৯ বছরে অর্থনৈতিকভাবে বাংলাদেশ একটি টেকসই রাষ্ট্র হিসাবে গড়ে উঠেছে। এত কিছুর পরেও কখনো কখনো দেশের আর্থিক খাতে সুশাসনের অভাব আছে এমন সমালোচনার ঝড়ও সামলাতে হয়েছে। আর্থিক খাতে সুশাসনের বর্তমান অবস্থান, এটি নিশ্চিতে বাধা কোথায় আর উত্তরণে করণীয় নিয়েই আমাদের আজকের আলোচনা। নিটল টাটা বিজ ট্রেন্ডসে আমাদের সঙ্গে পুরোটা সময় জুড়ে থাকবেন অনুমিত হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ এমপি। এছাড়াও আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তথ্য প্রযুক্তির সহযোগিতায় বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জামাল উদ্দিন আহমেদ। আছেন ডক্টর নাজনীন আহমেদ, তিনি অর্থনীতিবিদ এবং গবেষক, একই সঙ্গে সিনিয়র রিসার্চ ফেলো বিআইডিএস। আপনাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরু করব জনাব জামাল উদ্দিন আহমেদকে দিয়েই। বর্তমানে দেশের আর্থিক খাতের অবস্থানটা তুলে ধরবেন এবং বিশেষ করে ব্যাংকিং খাত, মুদ্রা বাজার কিংবা পুঁজিবাজার কোন অবস্থানে রয়েছে, কোন পর্যায়ে রয়েছে? জনাব জামাল উদ্দিন আহমেদ। দেখুন, ব্যাংকিং খাত তো বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। এরপর এসে করোনা আবার চাইপে ধরলো, যে কারণে এখন আপনার যে আমরা একটা আনলকড অবস্থায় লকডাউনে ছিলাম, সেই লকডাউন থেকে এখন আনলক হওয়ার পথে যাচ্ছি। আর এখানে ব্যাংকিং সেক্টরের একটা বিরাট একটা ভূমিকা আছে। এটা একটা অনেকটা অর্থনীতিতে যে রক্ত সঞ্চালন, সেই ব্লাড সার্কুলেশনের কাজটা কিন্তু আর্থিক খাত করে থাকে, এবং সেখানে ব্যাংকের রোলটা মোর ইম্পর্টেন্ট এই মুহূর্তে। কারণ হলো আপনার যে ইকোনমি যে লকডাউন হয়ে গেল, এই লকডাউনের সঞ্চালনটা করার জন্য আনলক করতে হলে যে ব্যাংকিং সিস্টেম রাইটলি যদি ওয়ার্ক না করে, এবং থ্রু অটোমেশন, ডিজিটালাইজেশন এবং গভর্নেন্স, এভরিথিং যদি রাইটলি ইন এ কোহেরেন্ট ম্যানার যদি এটা মুভ না করে, তাহলে প্রবলেম হবে। এখনো পর্যন্ত আমরা ওইভাবে প্রবলেম আমরা দেখছি না, বাট উই মাস্ট বি ভেরি ভেরি কেয়ারফুল যে আমাদের যে ব্যাংকিং সিস্টেমে এখন ধরেন আপনার টাকা পয়সা দিয়ে লেনদেন করা, তারপর সরকারের যে সমস্ত আপনার যে টাকাগুলো ট্রান্সমিট করা, বিভিন্ন জায়গায় পাঠানো, এই পাঠানোর কাজে অটোমেটেড ব্যাংকিং সিস্টেম ইজ প্লেইং এ বিগার রোল। এবং সেটা আপনার ধরেন ব্যাংকিং সিস্টেমে যে ব্যাংকগুলো আছে সবগুলোর মধ্যে প্রাইভেট সেক্টর ব্যাংকগুলা আপনার অটোমেশনে অগ্রগামী। সেখানে সরকারি সেক্টরে যে ব্যাংকগুলো আছেন, এই ব্যাংকগুলোর মধ্যে যে এটাও কিন্তু আপনার অনেক প্রায় অনেক রাষ্ট্রায়ত্ত 4টের ভিতরে সবগুলাই এখন অনেকটা সব ব্রাঞ্চ অটোমেটেড অবস্থা হয়ে আসছে। এবং এখানে যে আপনার যে এফিসিয়েন্সি লেভেল কম্পেয়ার টু প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর এগুলা লেস এফিসিয়েন্ট হিস্ট্রিক্যালি, এবং সেটা এখন ট্রাই করতেছে যে এটাকে ওভারকাম করার জন্য। সে ওভারকাম করার মধ্যে দিয়ে, আর এখন যেহেতু করোনার মধ্যে দিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর একটা বিরাট সুযোগ এসেছে, সেই সুযোগটা হলো আপনার যেখানে তাদের ব্যাংকের ব্রাঞ্চের সংখ্যা বেশি, এবং দে ক্যান রিচ টু দি হোল বাংলাদেশ এভরি উপজেলা থেকে আরম্ভ করে অনেক ক্ষেত্রে ইউনিয়ন লেভেলেও অনেক জায়গায় ব্যাংকের কিন্তু ব্রাঞ্চ আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের। এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে যে টাকা লেনদেনের যে বিষয়টা, অটোমেটেড ব্রাঞ্চ এবং ডিজিটালাইজ ব্যাংকিং সিস্টেম ক্যান হেল্প। এবং এটাতে গভর্নমেন্টের যে সমস্ত প্রণোদনাগুলা, এগুলা রাইটলি যদি আপনার মানুষের কাছে পৌঁছার জন্য, যাদের উদ্দেশ্যে সরকার 1,30,000 কোটি টাকার মতন একটা প্যাকেজ ডিক্লেয়ার করেছে, সেই ডিক্লারেশনের বেশিরভাগ কিন্তু আপনার থ্রু বিকাশ সাথে বিকাশ জড়িত আছে, আপনার
ওয়েলফেয়ার যে স্কিমগুলো আছে এবং যে সমস্ত সাপোর্ট সার্ভিসগুলো আছে সেগুলো দেওয়ার জন্য। কিন্তু ব্যাংকিং সিস্টেমের যে লেনদেনগুলা এটা মোস্টলি ব্যাংকের ব্রাঞ্চগুলো অটোমেটেড ব্রাঞ্চের মাধ্যমে করছে এবং তারা আপনার এই কাজটা করার ক্ষেত্রে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস যেটা আছে এটা স্মলার এবং লেনদেনগুলোকে রাইটফুল্লি মানুষের কাছে পৌঁছানোর জন্য একটা বিরাট সুযোগ হয়েছে এবং এটা ডিজিটাল বাংলাদেশের এটা একটা বিরাট বেনিফিট আমরা জাতি পাচ্ছে। তো সেই ক্ষেত্রে ব্যাংকের যে লোন ক্লাসিফিকেশনের ব্যাপারে যে 2% ক্লাসিফিকেশন ইমপ্লিমেন্টেশন এবং আপনার যে আনব্যাংক পপুলেশনকে ব্যাংকের আওতায় আনা, ওমেন এন্টারপ্রেনিয়ারদেরকে ঋণ দেওয়া, নতুন এন্টারপ্রেনিয়ারদেরকে ঋণ দেওয়া, এই সমস্ত ব্যাপারে মানে আপনার বেসরকারি ব্যাংকগুলোর প্রবলেম হলো তারা আপনার তাদের ব্রাঞ্চের সংখ্যা কম, অটোমেটেড সিস্টেমে তারা কাজ করছে, তারা দে আর ডুইং দ্যাট থিং ইন এ ডিফারেন্ট ওয়ে। কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর যে অটোমেশনের যে উইকনেস এবং ম্যানেজমেন্ট দুর্বলতা এবং এদের মানে বড় ঋণ গ্রহীতাকে ঋণ দেওয়ার জন্য এরা দে আর মোর ইন্টারেস্টেড যে এবং শহর এবং গ্রামের মধ্যে যে আয়ের যে ব্যবধান, এই ব্যবধান দূর করার জন্য মনে হয় যে ব্যাংকিং সিস্টেমের যে এখনকার যে অবস্থা, গ্রামের যে ডিপোজিট, সেই ডিপোজিট তার 80% যদি গ্রামের মধ্যে আপনার লোন আকারে তারা ডিস্ট্রিবিউট করতে পারে তাহলে আমরা এই মহা মন্দার যে এক্সপেক্টেড যে মন্দার চিন্তা করতেছি সেটাকে ওভারকাম করা আমাদের পক্ষে সম্ভব হবে। এখানে ব্যাংকের ব্রাঞ্চ লেভেলে আমরা জানতে চাইবো নাজনীন আহমেদের কাছে ঠিক একই বিষয় যদি জানতে চাই যে বর্তমানে দেশের আর্থিক খাতের অবস্থানটা কোন পর্যায়ে রয়েছে, আপনি কি মনে করেন? দেখুন, আপনার প্রশ্নটার বোধহয় মানেটা হচ্ছে এখানে যে কোভিড-19 আমাদের আর্থিক খাতের উপরে নতুন কি চ্যালেঞ্জ ইম্পোজ করলো। কারণ আমরা সবাই জানি যে আমাদের আর্থিক খাত কিন্তু বেশ কবছর ধরে নানান রকম টানাপোড়েন, নানান রকম সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে, সেগুলো উত্তরণের জন্য প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছে। আপনি যদি 2018 থেকে খেয়াল করেন তাহলে দেখবেন যে বেশ কিছু বড় রকমের পদক্ষেপ লক্ষ্য করা যায় ব্যাংকিং সেক্টরের যে সমস্যা সেগুলো দূর করার জন্য। যেমন 2018-র মাঝামাঝি সময় থেকেই কিন্তু প্রথম এই 9-6 সুদের হারের কথা বলা হয়েছিল যে 9% সুদে লেন্ডিং রেট হবে এবং তখন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সেটা কার্যকর করলেও বেসরকারি খাতের ব্যাংকগুলো কিন্তু সেটা করেনি, কিন্তু তারা তখন অঙ্গীকার করেছিল এবং অঙ্গীকার করে এই রেশিওটা হারিয়ে নিয়েছিল, তখন সিআরআর বাড়িয়ে নিয়েছিল। কিন্তু তারা যেটা করেছিল তারা কিন্তু যতটা সরকারের বাংলাদেশ ব্যাংকের কাছে রাখতে হয় তাদের রিজার্ভ সেটাও কমিয়ে নিয়েছিল। কিন্তু অঙ্গীকার করলেও বেসরকারি খাতের ব্যাংকগুলো তখন সেটা ইমপ্লিমেন্ট করে নাই, কিন্তু সরকারি খাতের ব্যাংক কিন্তু 18 সনের মাঝামাঝি থেকেই এই 9% সুদের হার কার্যকর করে যাচ্ছে। আবার 2019-এ আছে আমরা একটা বড় পরিবর্তন লক্ষ্য করেছি, বিশেষ করে খেলাপি ঋণ দূর করার জন্য যে 2% এটা আবার রিশিডিউল করে নেওয়া যাবে, 2% ডাউন পেমেন্ট করে আর 10 বছর ধরে শোধ করা যাবে। এই পদক্ষেপগুলো কিন্তু বেশ বড় ধরনের পদক্ষেপ এবং এই পদক্ষেপগুলোর মূল লক্ষ্য ছিল নন পারফর্মিং লোনকে কমানো। তো কোভিড-19 এসে যেটা করলো যে ইতোমধ্যে যে বিদ্যমান আমাদের ব্যাংকিং খাতের যে নানান সমস্যা এবং সেইগুলোর ক্ষেত্রে নতুন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিল। এবং আমরা সবাই জানি যে কোভিড-19-এ যখন এই স্থবিরতা শুরু হলো অর্থনৈতিক, তখন এপ্রিল এবং মে মাসের যে ব্যাংকগুলোর যে ইন্টারেস্ট, লোনের উপরে যে ইন্টারেস্ট দিতে হবে বিভিন্ন, তো এমন করা হলো যে ওই 2 মাস তাদের ইন্টারেস্টটা ইনকার হবে না, অর্থাৎ এই যে হিসাবটা রাখে ব্যাংক যে অ্যাকাউন্টে সেইখান থেকে এমন জায়গায় নিয়ে যাওয়া হবে যেখানে মানে না ইন্টারেস্ট না শোধ করলে খেলাপি হয়ে যেতে পারে, সেইটা যেন না হয়। আবার এখন নতুন করে সেপ্টেম্বরের পরে এখন কিন্তু আগামী 1 বছর ধরে এই 2 মাসের যে বকেয়া লোন সেটা আদায় করা হবে। একদিকে ব্যাংকগুলো যে ব্যবসা করতো এই কোভিড-19 এর কারণে তাদের পুরনো ক্রাইসিসের উপরে নতুন যোগগুলো, স্বাভাবিক ব্যবসার অবস্থা কিন্তু নাই। ব্যাংকের ইনকামের একটা বড় অংশ হচ্ছে বিভিন্ন রকম এলসি খোলা থেকে যা আয়গুলো হয়, কিন্তু 2019-20 অর্থ বছরে এক্সপোর্ট 17% মতো কমেছে, ইম্পোর্ট যদিও বেড়েছে কিন্তু যতখানি বাড়ার কথা ততখানি কিন্তু বাড়ে নাই। ফলে ব্যাংকগুলো যে এলসি খোলা থেকে যে ব্যবসা সেটা করতে পারে নাই। অন্যদিকে এই যে ইন্টারেস্টটা নেওয়া যাবে না এইটা সঙ্গত কারণেই দিতে হয়েছে, যেহেতু ব্যবসা বাণিজ্য খারাপ অবস্থায় আছে, সেইখান থেকেও তাদের আয় হয়নি, কিন্তু ব্যয়টা তো ঠিকই আছে। যদিও কিছু কিছু ব্যাংক তাদের ব্যয় সাশ্রয় করেছে, যথাযথ বেতন কমিয়েছে বা অন্যভাবে চেষ্টা করেছে। এবং আমরা এই সময় কিন্তু দেখেছি যে
এপ্রিলের 1 তারিখে কিন্তু বেসরকারি খাতের ব্যাংকগুলোকেও মানে বলা হয়েছে 9% সুদের হার কার্যকর করতে। তাহলে সব মিলিয়ে ব্যাংকিং খাত মানে চাপে থাকা ব্যাংকিং খাত কোভিড-19 এর কারণে আরো বেশি নতুন ধরনের চ্যালেঞ্জ চাপের মুখে পড়েছে। তাদের আয়ের উৎসগুলো সংকুচিত হয়েছে, ব্যয় আগের মতোই করতে হচ্ছে, কারণ তাদের বেশিরভাগ ক্ষেত্রে তারা কর্মী ছাঁটাইয়ের দিকে যায়নি, যেটা হয়তো দেশের অর্থনীতির জন্য ভালো। কিন্তু এতে কিন্তু ব্যাংকগুলোর যেটাকে তারা আয় ব্যয়ের যে মেনটেনেন্স, সেটা তাদের জন্য চ্যালেঞ্জিং হয়েছে, এবং সেখানে 9% সুদের হারও একটা চ্যালেঞ্জ। তবে আমরা যদি 18 সালে যে 9% সুদের হার কার্যকর করেছে, তার ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর যে খুব বড় রকমের ক্ষতি হয়েছে, যেটা মনে করা হয় যে তারা অনেক সমস্যা, সেটা কিন্তু হয়নি। তারপর দেখার ব্যাপার সুদের হার, যেহেতু আমরা একটা আমাদের এরকম বাজার নির্ভর অর্থনীতিতে এরকম একটা ইন্টারেস্ট ক্যাপিং আমাদেরকে কতখানি এটা আমাদের অর্থনৈতিক কার্যক্রমকে চ্যালেঞ্জের মুখে ফেলে কিনা। কিন্তু যেহেতু রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বড় ধরনের সমস্যায় পড়েনি, হয়তো বেসরকারি ব্যাংকগুলো সেটা কার্যকর করলে বড় রকমের সমস্যা নাও হতে পারে। তবে যেটা বলছি যে ব্যাংকিং খাতের অবস্থাটা, যেটা ডক্টর জামাল উদ্দিন বলছিলেন, যে ব্যাংকিং খাতটা তো আসলে প্রাণ সঞ্চার করে পুরো ইকোনমিতে, সেই ইকোনমির কার্যকলাপের সাথে ব্যাংকিং খাতের ভালো মন্দ থাকাও নির্ভর করে। সেই দিক থেকে অর্থনীতি যেহেতু একটা টার্ময়েলের ভিতর দিয়ে যাচ্ছে, একইভাবে ব্যাংকিং খাতও সেই তার ভিতর দিয়ে যাচ্ছে, এবং আগে যে সমস্যা ছিল সমস্যাগুলো প্রকট হয়েছে। তবে এটা বলতে মনে হয় যে সরকার যেহেতু ব্যাংকিং খাতের মাধ্যমে যাতে বিভিন্ন লেনদেন হয় এবং আরো ফর্মাল যাতে লেনদেন বেশি হয় ইকোনমিতে, সেই ব্যাপারে সরকারের বেশ কিছু পদক্ষেপ আছে, সেইগুলো হয়তো ফলাফল আসে। যেহেতু কোভিড-19 এর কারণেই এই পুরো সমস্যাগুলো উদ্ভূত হয়েছে, এই সমস্যাটা যতদিন থাকবে, অর্থনীতি আমরা যতই বলি রিভাইভ করার চেষ্টা করছে, আমরা যদি স্বাস্থ্য ঝুঁকি কমাতে না পারি, আমরা যদি ইকোনমিকে স্বাভাবিক গতিতে চলতে দিতে না পারি, তাহলে কিন্তু এই সংকটগুলো নিয়ে আগামীতে আমাদের এ বিষয়ে আমরা জনাব আব্দুল শহীদ, আপনার কাছে জানতে চাইবো, আপনি তো অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, একই সঙ্গে আপনি সভাপতি অনুমিত হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। আপনি অর্থের এই বিষয়গুলো নিয়ে খুব বেশি সম্পৃক্ত থাকেন, ফলে আপনার কাছে জানতে চাইবো দেশের আর্থিক খাতের বর্তমান অবস্থাটা সম্পর্কে। ধন্যবাদ। প্রথম হলো, এখানে দুইজন অত্যন্ত বিজ্ঞ অর্থনীতিবিদ, একটু আগে তাদের আলোচনায় আমি গভীর মনোযোগ দিয়ে শুনেছি, এবং কোভিড-19 এর এই প্যান্ডেমিক বা মহামারীর কারণে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক বিপর্যয়ের জন্য যে একটা যে কথাটা একটু আগে ওনারা বলেছেন, লকডাউন, অর্থনৈতিক বিপর্যয়ের যে লকডাউনটা কারণে যে হয়েছে বা চলছে চলমান প্রক্রিয়ায়, আমরা আমাদের গ্রাম দেশের প্রবাদ আছে, টাকার নাম জয়রাম, টাকা হইলে সকল খাম। এটা আমাদের সিলেটিদেরও একটা কথা, যে টাকা থাকলে সবকিছু করা যায়। তো একটা দেশের অর্থনীতির মূল চাকা কিন্তু ঘুরে এই অর্থনৈতিক যে আমাদের কর্মকাণ্ড হয়, সবকিছুই অর্থের কারণেই সম্ভব হয়। তো আমাদের দেশে অর্থনৈতিক অবস্থা এখন যে পর্যায়ে আছে, আপনারা বা আমরা সবাই শুনেছি, একটু আগে আমাদের অর্থনীতি সমিতির ডক্টর জামাল উদ্দিন, ডক্টর রিচার্ড, ডক্টর নাজিন, তিনিও বলেছেন অত্যন্ত সুন্দরভাবে। আসলে আমাদের জানেন যে বাংলাদেশ ব্যাংক মানে সেন্ট্রাল ব্যাংক হিসাবে দে আর দ্য কন্ট্রোল অফ এভরিথিং, বাট টিল দেন তারা তো একটা এই যে আমাদের মুদ্রা ব্যবস্থা, বাজার ব্যবস্থা, মুদ্রার যে যেটাকে আমরা বলি যে চলমান মুদ্রার যে নীতি, সেটার উপর ভিত্তি করেই কিন্তু আর্থিক কর্মকাণ্ড সবকিছুকেই টাকার চলমান প্রক্রিয়াকে কিভাবে শক্তিশালী করা যায়, মানুষের অর্থনৈতিক সমৃদ্ধিকে সত্যিকার প্রতিষ্ঠা করার জন্য। সেই ক্ষেত্রে আপনি জানেন যে আমাকে যেহেতু বলেছেন অর্থ সংক্রান্ত মন্ত্রিসভার স্থায়ী কমিটির সদস্য, এস্টিমেট কমিটির চেয়ারম্যান, আবার পাশাপাশি পাবলিক অ্যাকাউন্টস কমিটির আমি একজন দীর্ঘদিনের একজন সদস্য হিসাবে আমি দুর্নীতি প্রতিরোধ এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির অডিটর জেনারেল অফিসের মাধ্যমে আপত্তিগুলো নিষ্পত্তিতে আমরা কাজ করছি। সেখানে কমার্শিয়াল অডিটের মাধ্যমে কি দুর্নীতি হচ্ছে, অর্থ কিভাবে ব্যবহার হয়, কেন অনিয়ম হচ্ছে, এগুলো দেখি। আবার পাশাপাশি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, অর্থ মন্ত্রণালয়ে আমি যদিও সদস্য, কিন্তু এখানে আমরা আমাদের বিশেষ করে মেইনলি আইনি প্রক্রিয়াকে, অর্থ সংক্রান্ত কোনো আইনি প্রক্রিয়াকে আমরা
সত্যিকার যে আইনে পরিণত করার জন্য কোনো আইন প্রণয়নের একটা বিরাট ভূমিকা আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 76-এ যে সংসদের স্থায়ী কমিটির কথা বলা হয়েছে, সেখানে এই কমিটির দায়িত্ব হচ্ছে যে কমিটি আইন প্রণয়নে সক্রিয় ভূমিকা পালন করার জন্য সংশোধনী, সংযোজনী অথবা কোনো ধরনের প্রস্তাব আকারে কোনো কিছু করার জন্য এই কমিটিতে কাজ করার সুযোগ রয়েছে। তো সেইখানে 248 এই কথাগুলো বলা আছে আমাদের কার্যপ্রণালী বিধিতে। আর যেটা এস্টিমেট কমিটি, আমি চেয়ারম্যান, আপনারা সকলেই ভালো করে জানেন যে সরকার তার আর্থিক ব্যয় ব্যবস্থাপনার জন্য আমাদের যে সরকারি অর্থ বাজেট ব্যবস্থার একটা আইন 2009 সালে হয়েছে, সেই আইনেও কিন্তু বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে এবং আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 87 এর ফিসক্যাল স্টেটমেন্ট বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটা বাজেটের মাধ্যমে সংসদে মাননীয় অর্থমন্ত্রী প্লেস করে থাকেন, সেখানে এই বাজেট ব্যবস্থাপনার বিষয়, অর্থ ব্যয় বা অর্থ আহরণ, সমস্ত কিছু কথাগুলো বলা থাকে। তো আমি এস্টিমেট করবো যে আমরা দেখি সরকারি উন্নয়ন খাতে যে সমস্ত ব্যয় সরকার নির্বাহ করে, সেই ক্ষেত্রে যে সমস্ত প্রকল্পসমূহ, এই প্রকল্পসমূহ যেভাবে একটা প্ল্যানিং এর একটা অংশ হিসেবে কাজ হয়, যে আমরা এই প্রকল্প করবো, 2000 কোটি টাকা খরচ করবো, যেমন পদ্মা সেতু, যেমন আমরা আমাদের রামপাল বিদ্যুৎ কেন্দ্র, বা আমরা কি বলে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, এগুলো কিন্তু একটা প্রকল্প হয়েছে, প্রকল্পের অধীন খরচ হচ্ছে। আমরা দেখতে পাই যে সঠিকভাবে সেই প্রকল্পের ব্যয় যথাসময়ে ব্যয়িত হয়েছে কিনা এবং সেটা স্বচ্ছভাবে হয়েছে কিনা, এবং এই ব্যয়টা যে উদ্দেশ্যে এই বাজেট বরাদ্দ বা অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে প্রকল্পে, সেটা সঠিকভাবে হয়েছে কিনা, সেগুলা দেখার দায়িত্ব আমাদের কার্যপ্রণালী বিধিতে যে ব্যবস্থা আছে, আমাদের যে ক্ষমতা দেওয়া আছে, সেটা আমরা দেখি। তো মেইনলি প্রকল্প যথাসময়ে শেষ করাটাই হচ্ছে এই যে বাজেট ব্যবস্থাপনায় অর্থ ব্যয়ের ক্ষেত্রে অপচয় রোধ করার জন্য এবং প্রকল্পের ব্যয় বৃদ্ধি যাতে না হয়, তার জন্যই কিন্তু দক্ষতার সহিত কাজ করার জন্যই কিন্তু এই এস্টিমেট কমিটিটা বিচার বিশ্লেষণ করে। তো আজকে যেটা আমাদের যে দেশে মুদ্রাস্ফীতি অথবা মূল্যস্ফীতি, আবার আমাদের এই যে কোভিড-19 কারণে এখানে আমাদের রিসার্চ করলে যে কথাটা বলেছেন যে আজকে যে স্থবির হওয়া অর্থনীতি কিভাবে চলমান হবে ইত্যাদির ব্যাপারে সরকার, অর্থনীতিবিদ বা সবাই চিন্তা করতেছে, সেই ক্ষেত্রে আজকে ভারতের জিডিপির কথা দেখেন, তারা অনেকটা নেগেটিভ পর্যায়ে, বাংলাদেশ কিন্তু আমরা এখন পজিটিভ পর্যায়ে আছি, যদিও হার কমেছে। আমেরিকারও অনেকটা হার কমেছে, যুক্তরাষ্ট্রে। তেমনি ভাবে আমাদের যে অর্থ সরবরাহের কারণে যেটা অনুমান, আমরা যদি অনুমান করি যে বাজারে একটু আব্দুল শহীদ, আপনার কাছে আমরা এই বিষয়টা নিয়ে আবারও জানবো। দর্শক, লিটল টাটা বিজনেসে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত লিটল টাটা বিজনেসে। কথাতে আমরা ফিরে যেতে চাই। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে এই যে কোভিড-19 এর কারণে এই যে প্রণোদনার কথাটা যেটা আসছে, অর্থনীতিকে সচল রাখার জন্য সরকারের পক্ষ থেকে, আপনি দেখেন ভারতের সরকার এই লকডাউন দেওয়ার কারণে অর্থনীতি যখন তাদের বিপর্যস্ত হচ্ছিল, তারা প্রায় 20 লক্ষ কোটি ইন্ডিয়ান রুপি তারা প্রণোদনার জন্য মাননীয় তাদের দেশের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, আমাদের ছোট্ট একটি দেশ, ভারতের সাথে তুলনা করলে তাদের একটি স্টেটের সমান, পশ্চিমবঙ্গের সমান, আমরা কিন্তু 1,30,000 কোটি টাকার প্রণোদনা, যা ব্যাংকিং খাতে যে সমস্ত শিল্পে বিনিয়োগকারী যারা এন্টারপ্রেনিয়ারশিপে যারা আছেন, ইনভেস্টমেন্টে আছেন, তারা যেন সত্যিকার অর্থে জব মার্কেটটাকে যেন সচল রাখতে পারে। অর্থনীতির চাকা তো এদের মাধ্যমেই সচল থাকার কথা। এবং আজকে এই যে জিডিপি কে ধরে রাখার জন্য, পজিটিভ পর্যায়ে ধরে রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়ে, এবং আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক যে মুদ্রানীতি ঘোষণা করেছে, অন্যান্য বছর 6 মাসে করতো, এবার কিন্তু 1 বছরের মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে। এবং নতুন মুদ্রানীতিতে চলতি অর্থ বছরের জন্য বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি আপনার আগের বছরের মতোই অপরিবর্তিত রেখে 14.8% লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। আর সরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি আপনি অবশ্যই একমত হবেন, 44.4% নির্ধারণ করা হয়েছে। এটা করে কিন্তু বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারকে মানুষের যে এবিলিটি টু পে বা আমাদের যে এফোর্ডেবল ক্যাপাসিটি যেটা আছে, ইকোনমিস্টরা যেখানে যারা আছেন তারা তো আমাদের ভালো বুঝেন,
আমাদের সেই ক্ষমতা, এবিলিটি টু পকেট, যদি আমার টাকা থাকে, বাজারে যাব, খরচ করতে পারবো, আমি আমার পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে পারবো, সেই লোককেই কিন্তু এই প্রণোদনার জন্য ব্যাংক খাতকে এই যে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসার জন্য, যেটা একটু আগে আলোচনায় আসছে যে বেসরকারি খাতে অনেক বিলম্ব হয়েছে বা টানাপোড়া চলতেছে, এবং এটা তারা একমত বা বিভিন্ন ধরনের দ্বিমত, অথচ ব্যাংকিং খাতের যে সিআরআর বৃদ্ধি বা কম, যেটা ক্যাশ রিজার্ভ রেশিও, যেটা সেটা নিয়ে যে কথাবার্তা আসছে, আমরা আমাদের সেন্ট্রাল ব্যাংকের যে নিয়ন্ত্রণ, সেটা যদি সঠিকভাবে চলমান থাকে, তাহলে সকল ব্যাংকিং প্রতিষ্ঠান অর্থনীতির বাজারে তাদের যে অর্থ যে প্রসারের জন্য ঋণের যে নীতিমালা আছে, সেটা সিঙ্গল ডিজিটে নিয়ে আসার কারণ সেটাকে উদার করে দেওয়া উচিত। তার কারণ তখন বেসরকারি খাতে বিনিয়োগের প্রবৃদ্ধিটা বাড়বে বেশি করে, এবং বাজার অর্থনীতিকে আরো সম্প্রসারিত করতে সক্ষম হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা আমাদের এই ক্ষেত্রে আমরা সরকারের সমালোচনা করতে পারবো, কেউ বলতে পারবে, এবং যারা করবেন সমালোচনা অবশ্যই করা দরকার থাকতেই পারে, কিন্তু অর্থনীতির চাকা যে কথা আসছে ডালের কথা, বা অর্থনীতির ডিপ্রেশন বা ডাল যেটা মন্দাভাব, সেটা কেন হয়, সেটা দুইভাবে সহজভাবে যে আমি বুঝি, যে বেশি উৎপাদন হলে মার্কেটিং মানে ফ্যাসিলিটিস এক্সটেন্ডেড না হয়, প্রসারিত না হয়, তাহলে বাজারে কেনা বেচা বা পণ্য, উৎপাদিত পণ্য গুদামেই পড়ে থাকবে, সেটা বিক্রি হবে না, সেটা এক ধরনের অর্থনৈতিক মন্দা আসতে পারে। আবার একটা হচ্ছে ক্রাইসিস, যে উৎপাদন আমি করতে পারতেছি না, আমার চাহিদা খুব বেশি, আমার সাপ্লাই চেইন, ডিমান্ড সাপ্লাই চেইনের মধ্যে আমার সাপ্লাই চেইন দুর্বল হয়ে গেছে, সেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে গেছে, অথবা পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে অর্থনৈতিক চাকা অনেকটা মানুষের উপর এমন ভাবে চাপ দিয়েছে যে মানুষ এটাকে তার শক্তি দিয়ে সে এগিয়ে যাওয়ার জন্য এই দুর্বলতার কারণে সে পারতেছে না। কারণ আমার পকেটে আছে 500 টাকা, আমি তো নিশ্চয়ই 5,000 টাকা বাজার করতে পারবো না। সেই ক্ষেত্রেই এই সমস্ত বিষয় সাপ্লাই চেইনে করা, ডিমান্ড সাপ্লাই এর বিষয়টা কিন্তু এখানে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করার প্রয়োজন হয়। আমাদের যে অর্থনৈতিক স্থবিরতা যেটা বৃদ্ধি পেয়েছে, সেটা থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে আরো বেশি করে আমাদের কর্মকাণ্ডের ক্ষেত্রে যে প্রণোদনাগুলো, যেগুলা ব্যাংক, বিশেষ করে বেসরকারি খাতে ব্যাংকের যে দায়িত্ব আছে, সেটা যদি সঠিক সময় তারা পালন করে, তাহলেই কিন্তু আমরা যারা জব মার্কেটের সাথে যারা সম্পৃক্ত, যারা আমরা শিল্প কলকারখানার মালিক যারা আছি, আমরা অবশ্যই সেই ক্ষেত্রে আমাদের কর্মচারী যারা আছেন বা আমাদের যে ফোর্স আছে, উৎপাদনের যে ফোর্সটা আছে, সেই ফোর্সটা যদি আমরা সঠিকভাবে তাদেরকে কাজে লাগাতে চাই বা স্টিমুলেট করতে চাই, তাদের আর্থিক ব্যবস্থাপনা বা অর্থ সরবরাহ বা তাদের বেতন বা তার সুযোগ সুবিধা, এগুলো নিশ্চিত করলেই উৎপাদন সবসময় কিন্তু একটা অগ্রগামী অবস্থায় মানে অগ্রসর হতে থাকবে। জি, এই বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে আমরা আবারও কথা বলবো। এ পর্যায়ে আমরা চলে যাব নাজনীন আহমেদের কাছে। অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে আর্থিক খাতে সুশাসনের অভাব পরিলক্ষিত হয়, বিশেষ করে নানা কারণেই ব্যাংক খাতে দুর্নীতি দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে জবাবদিহিতার ঘাটতিও পরিলক্ষিত হয়। দেখা যায় যে পরিচালনা পর্ষদ কিংবা তাদের সাথে আবার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যে একটা পরস্পর দোষারোপ করার একটা প্রবণতা দেখা যায়। এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, পরিচালনা পর্ষদ এবং যারা ব্যবস্থাপনায় থাকেন, সেটা তো পরিচালনা পর্ষদ একটা মনিটরিং এর দায়িত্বে থাকেন এবং পলিসি মেকিং এ থাকেন। সেই ক্ষেত্রে সাধারণত যারা ব্যাংকটা এভরিডে পরিচালনা করছেন, তাদের সাথে এক ধরনের টানাপোড়েন থাকে। আমি নিজে সরকারের একটি ব্যাংকের পরিচালনা পর্ষদে বসি, এবং সেখানে আমি দেখেছি যে পরিচালনা পর্ষদ কিন্তু চেষ্টা করে, এমন না যে সব সময় সবকিছু শক্ত করে ধরার চেষ্টা করছে, সেটা না, সেটা তাদের দায়িত্ব। কিন্তু তারা চেষ্টা করে যে এমন কিছু, একটা হচ্ছে নিয়ম নীতির প্রশ্ন, সেটা তারা দেখে। অন্যদিকে তারা কিন্তু চেষ্টা করে যে এই ব্যাংকের যে উদ্দেশ্য, এই ব্যাংকের মাধ্যমে যেগুলো কাজ হওয়ার কথা, সেইটা ঠিক মতো হচ্ছে কিনা। এখন যেটা বলছেন সুশাসনের অভাব, এই সুশাসনের অভাব হচ্ছে কিনা সেইটা ধরাও কিন্তু
পরিচালনা পর্ষদের একটা দায়িত্ব, এবং এই কারণেই পরিচালনা পর্ষদে কিন্তু বিভিন্ন দিকের লোকজন থাকে, এবং এইটা কিন্তু এটা সরকারের পক্ষ থেকে, ফিনান্স মিনিস্ট্রির পক্ষ থেকে যেমন প্রতিনিধি থাকে, সেখানে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি আছেন, এবং বিশেষায়িত ব্যাংকগুলোতে যে উদ্দেশ্যে সেই ব্যাংক তাদের প্রতিনিধি থাকে। কাজেই পরিচালনা পরিষদের সাথে এক ধরনের টানাপোড়েন কিন্তু ম্যানেজমেন্টের থাকে, বাট এট দ্য সেম টাইম তারা কিন্তু আবার একসাথেই কাজ করে। এটা এমন না যে দুজন দুপক্ষ, আমি সেটা মনে করি না। আমি মনে করি যে এখানে যে ধরনের কথাবার্তা বা যা কিছু হয় সেটা মূলত অবস্থা, কিছু ক্ষেত্রে যদি সুশাসনের অভাব হয় সেটা ধরতে হয়, এবং সেটা ধরলে তো যিনি অপরাধ করেছেন তিনি তো এটা পছন্দ করার কোনো কারণ নেই। এবং কিন্তু এই জবাবদিহিতার জায়গাটা কি সবসময় করা সম্ভব হয়? জবাবদিহির জায়গা আপনি যদি বলেন যে পুরো ট্রান্সপারেন্ট না, আমি বলবো যে এটা একটা চলমান প্রক্রিয়ার ভিতর দিয়ে আছে। আমি যতদিন গত 4 বছর আমি এই প্রক্রিয়াগুলো নিজে এক্সপিরিয়েন্স করছি, সেই 2016 সন থেকে যদি আমার অভিজ্ঞতা বলি, আমি দেখছি যে দিনকে দিন রুলস এন্ড রেগুলেশন গুলো একদিকে কড়াকড়ি হচ্ছে, অন্যদিকে আবার এই কড়াকড়ি যেন খুব মানে বাধা হয়ে না দাঁড়ায় সেটাও দেখা হচ্ছে। যেমন ধরেন এখন বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি যিনি, আগে কিন্তু তাদের অবস্থানটা বা ব্যাংকের পরিচালনা পর্ষদে ডক্টর জামাল উদ্দিন আমার থেকে ভালো বলতে পারবেন, পরিচালনা পর্ষদে কিন্তু তাদের ভূমিকাটা অতটা ছিল না, তারা যেতেন না। আবার অনেক ক্ষেত্রে কিন্তু তারা অতি ভূমিকাও পালন করে ফেলেন, এটাও আছে। এখন দুটো সবকিছুর মধ্যে যে একটা ব্যালেন্স আর কোনটুকু এখতিয়ার, এইটা যখন ঠিক থাকে তখন কিন্তু সমস্যাটা কম হয়। তবে সুশাসনের অভাবের ক্ষেত্রে কিংবা ব্যাংকের পরিচালনার ক্ষেত্রে কেবলমাত্র পরিচালনা পর্ষদ আর ম্যানেজমেন্ট এই দুই পক্ষকে দায়ী করলে হবে না। এখানে কিন্তু অনেক এক্সটার্নাল ফোর্সেস এর প্রভাব আছে, ব্যাংকের নিয়োগ থেকে শুরু করে ঋণ দেওয়া থেকে শুরু করে। এই কথাগুলো যদি আমরা নিজেরা স্বীকার না করি তাহলে কিন্তু ভুল হবে। এখানে অনেক রকমের চাপ আসে। এই চাপ বলতে কি বোঝায় এটা আমরা সবাই বুঝি। এই চাপ কিন্তু শুধুমাত্র যে রাজনৈতিক চাপ তা কিন্তু না, এখানে অনেক ধরনের বন্ধুত্বের চাপ আছে, পারিবারিক চাপ আছে, পরিচিত জনের চাপ আছে। এইগুলোর সাথে কেউ কেউ কম্প্রোমাইজ না করে পারেন, কেউ কম্প্রোমাইজ করে ফেলেন। সেইগুলোকে দেখার দায়িত্বই কিন্তু পরিচালনা পর্ষদ, এবং সেইখানে এমনকি পরিচালনা পর্ষদের মধ্যেও কেউ সেটা করতে পারেন, সেটাও তখন দেখতে হয়। এইভাবে একটা টানাপোড়েন। কিন্তু আমি বলবো যে আমার যে অভিজ্ঞতাটা হচ্ছে গত 4 বছরে, আমি দেখেছি যে এইটা দিনকে দিন আমার কাছে মনে হচ্ছে জিনিসটা মোর ট্রান্সপারেন্ট হচ্ছে, এবং ম্যানেজমেন্ট আর পরিচালনা পর্ষদ তারা পরস্পর, আমি বলবো যে বরং চেষ্টা করছে যে একত্রে কাজ করে কি করে ব্যাংকগুলোর অবস্থা ভালো করা যায়। আমি যদি সাম্প্রতিক সময়ে আমরা তো রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকেই বেশি বলি যে তার সমস্যা বেশি, সেইখানে যদি সাম্প্রতিক সময়ে আমি দেখবো যে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর যদি পারফরমেন্স আপনি দেখেন, আপনি দেখবেন যে এই পারফরমেন্স কিন্তু আগের তুলনায় অনেক ভালো। সুশাসনের অভাব হলে যখন কেউ দুর্নীতির সাথে জড়িত হন, সেটা যখন প্রমাণিত হয়, সেইটার জন্য যদি শাস্তিটা ঠিক মতো হয় তাহলে কিন্তু মানে রং ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে না, মানে যে অ্যাকচুয়ালি দায়ী তাকেই আসলে শাস্তিটা দিতে হবে, যাই এটা রাজনৈতিক ক্ষমতা থাকুক যাই থাকুক না কেন। এইটা যদি আমরা করতে পারি তাহলে সমস্যা চলে যাবে। সাম্প্রতিক সময়ে দেখা গেছে যে প্রধানত রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো রয়েছে সেগুলোতে সংগঠিত আর্থিক যে কেলেঙ্কারিগুলো, বিশেষ করে হলমার্ক, বেসিক ব্যাংক কিংবা বিসমিল্লাহ গ্রুপের মতো দুর্নীতিগুলো ব্যাংক ব্যবস্থাপনায় যে চিড় ধরিয়েছে, এগুলোকে আপনি কিভাবে দেখছেন জনাব জামাল উদ্দিন আহমেদ? এই হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপ থেকে আরম্ভ করি যারা এগুলা সৃষ্টি করেছে, যেই সমস্ত লোকজনের মধ্যে দিয়ে এই সমস্ত কাজগুলো হয়েছে, তাদের তো কোনো বিচার হয় নাই। তারা এখনো বহাল তবিয়তে আপনার বিভিন্ন পজিশনে, ভেরি ভেরি মানে গুড পজিশনে আছে, এবং তারা যদি ওখানে থাকে এটার বিচার না হলে পরের গুলো এটা কি করবে? কর্পোরেট গেট কিপিং, আপনার পার্লামেন্টের যে স্ট্যান্ডিং কমিটি গুলো আছে, সেই স্ট্যান্ডিং কমিটি গুলো রোলস এন্ড রেসপন্সিবিলিটি, এটা যদি রাইটলি ইমপ্লিমেন্টেশন হয়, এই সমস্ত আলহামদুলিল্লাহ গ্রুপ যারা সৃষ্টি করছে তারা তো এখন বহাল তবিয়তে আপনার ব্যাংকিং সিস্টেমের মধ্যে আছে। সুতরাং তাদেরকে রাখিয়ে আপনি এটা প্রবলেম সলভ করতে পারবেন না। আপনাকে রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট সিস্টেমে যাইতে হবে। এই সমস্ত ফ্ল গুলা যারা করছে তারা তো এখনো বহাল তবিয়তে আছে, তাদের কন্ট্রাক্ট 1 বছরের পর 2 বছরের পর আবার 2 টার্মের পর 4 টার্মে নিলেও হইতেছে। হাউ ইট ইজ গোয়িং অন। এবং সেটা যদি আপনি ইফ ইউ ডোন্ট স্টপ দোজ এলিমেন্টস, এবং আপনার তাহলে এটা ইট উইল কন্টিনিউ। আবার দেখেন
আপনার ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও সারা বিশ্বব্যাপী ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওর বিরুদ্ধে এখন লেখালেখি হচ্ছে, এবং আমাদের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও আমাদের স্টেজ অফ ডেভেলপমেন্টের তুলনায় আমরা কিন্তু হায়ার ক্যাপিটাল অ্যাডিকুয়েসিতে আছি। যেই কারণে এই ক্যাপিটাল অ্যাডিকুয়েসি দিয়া যদি আপনি চলেন, এবং আমাদের এখানে যে মিসম্যাচ ইন দ্য ডিজাইনিং অফ দ্য ফাইন্যান্সিয়াল সিস্টেম, লং টার্ম লোন, শর্ট টার্ম ডিপোজিট নিয়ে লং টার্ম লোন দিলে এই ব্যাংকের প্রবলেম যাবে না কোনোদিন। এটা কিন্তু আরো 50 বছরও যাবে না। শর্ট টার্ম লোন নিয়ে লং টার্ম লোনে কনভার্ট করতেছেন ডিপোজিট নিয়ে, তারপরে আপনার ডিপোজিট লং টার্ম লোন দেওয়ার মতন কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নাই বাংলাদেশে। তারপর হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, এটা দিস ইজ এ কর্পোরেশন, এটা লং টার্ম লোন দেওয়ার 10-15 বছরের লোন দিবে, তার ডিপোজিট হলো 2 থেকে 2.5 কোটি টাকা তার এক্সপোজার। সেই ক্ষেত্রে আপনার কমার্শিয়াল ব্যাংক থেকে শর্ট টার্ম লোন দিয়া লং টার্ম ডিপোজিট দিয়া লং টার্ম লোন দিচ্ছেন। ইন দ্যাট কেস এটা যদি আপনি সুরাহা না করেন, এই সুরাহাটা পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি, অর্থ মন্ত্রণালয়, ব্যাংকিং ডিভিশন সবাই মিলে বসি, বাংলাদেশ ব্যাংক, এরা সবাই মিলে এটা কিন্তু ঠিক করতে হবে। আমাদের মাননীয় একজন সংসদ সদস্য এখানে আছেন এবং উনি স্ট্যান্ডিং কমিটির মেম্বার। এই জন্য কথাটা বলতেছি যে ফাইন্যান্সিয়াল সিস্টেম স্ট্রাকচার, একটা বিল্ডিং বানানোর আগে আপনাকে আর্কিটেকচারাল ডিজাইন, দেন কনস্ট্রাকশন ডিজাইন, এই সব কিছু করার পরে বিল্ডিং এর কনস্ট্রাকশন শুরু হয়। আমরা বাংলাদেশে যে অর্থনীতি চালাচ্ছি এটা কিন্তু এখনো কিন্তু আপনার এই সিস্টেমে, আমরা কোনো সিস্টেমের মধ্যে নাই, যেই কারণে আমরা শর্ট টার্ম ডিপোজিটের টাকা দিয়ে লং টার্ম লোন দিচ্ছি। ব্যাংকিং এর এই প্রবলেম থাকবেই, এবং যেই সমস্ত লোক ব্যাংকিং সিস্টেমে এই সমস্ত মানে আপনার ইয়েগুলা বিসমিল্লাহ গ্রুপ, আলহামদুলিল্লাহ গ্রুপ এগুলো সৃষ্টি করছে, তারা থাকা অবস্থায় এটা কোনোদিন এটা শর্ট আউট হবে না। এবং আরেকটা হলো আপনার লোন কে আপনি যদি ব্যবহার করেন, আপনার ফেরত দেওয়ার জন্য আপনার সে মেন্টালিটি এবং সেন্ট্রাল ব্যাংকের যে রোল, সেই রোল সেন্ট্রাল ব্যাংক ইজ নট প্লেইং। ডাইরেক্টরদের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি যেভাবে ডিফাইন করা আছে, এটা একটা ভেগ টার্ম, স্পেসিফিক রেসপন্সিবিলিটি ডিজাইন করা উচিত, এবং তার রিভিউ হওয়া উচিত প্রতি 3 মাস অন্তর অন্তর। বোর্ডের মেম্বার যারা আছে তাদের পারফরমেন্স ইভ্যালুয়েশন করা দরকার, এবং এগুলো না করে, এবং চেয়ারম্যান ব্যাংকের এমডি প্রমোশন হয়, চেয়ারম্যান ওই বোর্ডে থাকে না, ইন্টারভিউ বোর্ডে, এবং ব্যাংকের ডিএমডি এমডি হয়, এটা চেয়ারম্যান এবং অন্যান্য লোকজন থাকে না, থাকে অন্য লোকেরা। এরা কি যারা সুপারভাইজ করে তাদেরকে দে শুড বি গিভেন দ্য অপরচুনিটি টু টেক দি ইন্টারভিউ অফ দিস গাইজ। তারা যারা এখন মানে এমডি হইতে চায়, প্রসপেক্টিভ এমডি, তাদেরকে আপনি সেখানে তো তাদেরকে রাখছেন না। সেখানে বোর্ডের বিরুদ্ধে যদি আপনি বলেন, অনেক কিছু বলতে পারবেন, এটা ডিবেট হতে পারে। এবং আমি অনুরোধ করবো যে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে মানে বেসরকারি লোকজনকে দাওয়াত দেওয়া উচিত এটার ব্যাপারে বক্তব্য রাখার জন্য। আমরা আমাদের যে পার্লামেন্টের যে আইন প্রণয়নগুলো আমরা করে থাকি, সেগুলোর ইমপ্লিমেন্টেশন এরিয়াটা হচ্ছে যারা এক্সিকিউটিভ থাকেন বা যারা ওই প্রতিষ্ঠানে কর্মকর্তা হিসেবে কাজ করেন তাদের দায়িত্ব। আজকে ব্যাংকের কথা যে একটু আগে আলোচনা যেটা হয়েছে, এই দুর্নীতিটা কেন হচ্ছে? প্রথম কথা হচ্ছে আমাদের দেশে দেখেন আপনি, বিদেশি একটা দেশে ব্যাংকের লোন যখন ওয়ার্কিং ক্যাপিটাল এগেইনস্টে যখন লোন দেয়, তখন লোন দেওয়া আর ডিপোজিটের যে লোন দেওয়ার যে ইন্টারেস্ট নেওয়া আর ডিপোজিটের ইন্টারেস্ট দেওয়ার মধ্যে যে স্প্রেডটা আছে সেটা খুব ছোট থাকে। সে এখানে 2%, 1% এরকম স্প্রেড থাকে। সেই কারণে উভয় ক্ষেত্রে আপনি যেটা আমাদের জামালউদ্দিন সাহেব যেটা বলেছেন যে দীর্ঘমেয়াদী লোন দিয়ে যদি কি বলে ইন্টারেস্টের ইয়ে যদি কম থাকে, তাহলে কেমনে আপনি এইটাকে এই যে লোনের টাকা ফেরত আনার বিষয়টাকে নিশ্চিত করবেন কিভাবে? সবকিছু নির্ভর করে দেওয়া নেওয়ার মধ্যে পার্থক্যটা কতটুকু আমরা এই লোডটা বেয়ারিং করতে পারি বা পারি না। তো সেই জন্য দুর্নীতি যারা করে, চূড়া নাই শূন্য ধর্মেরও কাহিনী। দর্শক, নিটল টাটা বিজনেসে নিচ্ছি আরেকটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিটল টাটা বিজনেসে। আমরা আলোচনায় ছিলাম আর্থিক খাতের সুশাসন নিয়ে, আর এই আলোচনায় আমাদের সঙ্গে যোগ দিয়েছেন 3 জন অতিথি। আমরা তাদের সঙ্গে আবারও আলোচনায় ফিরছি।
আপনি বলছিলেন যে চোরে না শুনে ধর্মের কাহিনী, কিন্তু এই চোরদেরকে ধরার জন্য তো সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়েছে, সংসদীয় স্থায়ী কমিটি রয়েছে, আপনারা তো নিশ্চয়ই কাজ করতে পারেন। সংসদীয় স্থায়ী কমিটির এরিয়া আছে, আপনি যদি কাইন্ডলি রুলস অফ প্রসিডিওর দেখেন 248 বলা আছে আমাদের কমিটির কাজ কি। আমরা মন্ত্রণালয়ের সমস্ত স্থায়ী কমিটি, শুধু আমি পার্লামেন্টারি কমিটি, এস্টিমেট বা পাবলিক রেকর্ডস কমিটি, এগুলো অনেকটা ওভারসাইট ফাংশন দেখে, ওয়াচডগ ফাংশন দেখে, সেই জন্য তাদের একটা আলাদা এরিয়া আছে। দুর্নীতি বা অন্য কোনো ধরনের অনিয়ম সবগুলা চিহ্নিত করে মন্ত্রণালয়কে সুপারিশ করা। আজকে দেখেন কমিটিকে শক্তিশালী করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কমিটির সভাপতি করেছেন একজন সংসদ সদস্য, এবং সেখানে বিরোধী দল আছে, যেমন পাবলিক রেকর্ডস কমিটির চেয়ারম্যান কিন্তু বিরোধী দল থেকে, আবার অনেক কমিটির চেয়ারম্যান কিন্তু অন্যান্য দল থেকে আছেন। সেই ক্ষেত্রে আমরা যে সুপারিশগুলো মন্ত্রণালয়ে প্রেরণ করি, আমি মনে করি মন্ত্রণালয় সেটার প্রতি গুরুত্ব সহকারে দৃষ্টি দিয়ে সেটাকে কার্যকর করার জন্য যে কোনো ধরনের আইনি প্রক্রিয়া অবশ্যই, আমার মনে হয় আপনি যে দুর্নীতি রোধ করার কথা বলেছেন, সেটা যেমন হলমার্কে করা বলেন, বিসমিল্লাহ গ্রুপের কথা বলেন, তারা আর উৎসাহ পাবে না, এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে তার যখন শাস্তি হবে তখন। আরেকটা কথা হচ্ছে যে আপনি যেমন সরকার তো সবার, সরকার কিন্তু যারা দুর্নীতি করে তারাও সরকার থেকে বলে যে আমার একটা ইন্ডাস্ট্রিতে আমি যে লোন দিতে পারতেছি না, আমাকে রিসিউড করার জন্য যে 2% বা আমাকে ব্ল্যাক মানি হিসেবে হোয়াইট করার জন্য সুযোগ দিয়েছেন। আমার এখানে যারা চাকরি করে 2000 লোক, আজকে যে আমাকে জেলে ঢুকান, আমার ব্যাংক ফ্রিজ করেন, সবকিছু করে দেন, তাহলে হাউ দে উইল গেট দেয়ার বেনিফিট ফ্রম দ্য কোম্পানি সিন্স দে হ্যাভ ডিসচার্জ দ্য রেসপন্সিবিলিটি এজ এন এমপ্লয়ি অর কি বলে তাদের কর্মকর্তা হিসেবে। বিষয়গুলা নীতিগত কারণে না হলেও মানে কি বলে আমাদের যে একটা সামাজিক দায়বদ্ধতা আছে, সেটার কারণে অনেক সময় বিষয়গুলো অনেক সময় নিরুৎসাহিত করে। তাই জবাবদিহিমূলক সরকার ব্যবস্থায় আজকে সংসদে অর্থমন্ত্রী সেটা জবাবদিহি করতে বাধ্য, তাকে প্রশ্ন করা হচ্ছে। ইভেন মাননীয় প্রধানমন্ত্রীও আমাদের সংসদে কিন্তু তার যে জবাবদিহিতা করার জন্য যে হি ইজ কালেক্টিভলি রেসপন্সিবল টু পার্লামেন্ট এবং মিনিস্টার ইজ পার্টিকুলার রেসপন্সিবল টু পার্লামেন্ট, সেখানেও কিন্তু জবাবদিহি হচ্ছে। এটা কিন্তু একসময় ছিল না। আপনারা আমাদের সমালোচনা বা যারই সমালোচনা আমরা করি না কেন, কিন্তু এগুলো একসময় অনুপস্থিত ছিল। আমি আপনাদের দোয়া আশীর্বাদে প্রায় 30 বছর যাবত পার্লামেন্টে আমি আছি। আই ওয়ার্ক ইন দ্য সো মেনি পার্লামেন্টারি কমিটিজ। আমি বহু দেশের বিভিন্ন স্টাডি করেছি, পার্লামেন্টারি প্র্যাকটিস, কমিটি সিস্টেম, কমিটি ফাংশন, সমস্ত কিছু। কিন্তু এরপরেও আমি দেখছি যেমন ব্রিটিশরা এসে বলছে যে বাংলাদেশ তো অনেক ভালো করতেছে এখন। ইন সাম কেসেস বাংলাদেশ ইজ হেড অফ আস। আমেরিকান সিস্টেম, এনডিআই, আইআরআইও আমাকে বলছে, ইউএনডিপিও বলছে যে ইউ আর ডুইং ভেরি ওয়েল। আপনার কাছে আমরা আবারও শুনবো। আমরা ডক্টর নাজনীন আহমেদের কাছে একটু জানতে চাইবো, এ থেকে উত্তরণের আসলে উপায়টা কি? অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরকারি বেসরকারি পর্যায়ে অনেক কিছুই তো নিশ্চয় করার আছে, সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে। উত্তরণের উপায়টা কি ডক্টর নাজনীন আহমেদ? দেখুন, প্রথম কথা হচ্ছে উত্তরটা তো একদম একটা সলিউশন ওয়ান সাইজ ফিটস অল এরকম সব জায়গার জন্য একরকম বলা যাবে না। যেটা একটু আগে মাননীয় সংসদ সদস্য বলছিলেন যে আমাদের প্রত্যেকটা জায়গায় রেগুলেশনস, নিয়ম নীতি কি করা হবে কিন্তু বলা আছে। এখন আমি যখন দুর্নীতি ঘটলো কিংবা একটা রেগুলেশনের ব্যত্যয় ঘটলো, সেই জায়গায় আমি মনে করি যে শাস্তিগুলো স্পষ্ট হতে হবে। সেটা তার পিছনে যারই দায়িত্ব থাকুক, সেই জায়গায় একেবারে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলছেন যে জিরো টলারেন্স, সেই জিরো টলারেন্স দেখিয়ে সেই শাস্তির থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে পুরো ব্যাংকিং সিস্টেমের এফিসিয়েন্সি বাড়ানো উচিত, এবং এই এফিসিয়েন্সি যেটা আমি একটু আগে বলছিলাম যে সেই ধারাবাহিকতা কিন্তু চলছে, ট্রান্সপারেন্সি আনা এবং ব্যাংকের খরচ কমানো। যেটা একটু আগে বলছিলেন যে স্প্রেড বিদেশে, যে আমি যে রেটে লেন্ডিং আর যে রেটে আমি ডিপোজিট নিচ্ছি তার মাঝখানে অনেক বেশি রাখার প্রয়োজন পড়ে না বাইরে, কারণ সেখানে এফিসিয়েন্সি বেশি। এখন আমি আমার একটা ক্রেডিট কার্ডের অ্যাডভার্টাইজমেন্টে কত চাকচিক্য, সেটার চেয়ে আমার দরকার হচ্ছে যে আমি ডিপোজিটে যেন বেশি রেট পাই, অন্যদিকে আমার যারা বড়োয়ার আছেন দেশে, শিল্পপতি বা যারা শিল্প কলকারখানা, তারা যেন সস্তায় লোনটা পান। এইটা করতে হলে ব্যাংকগুলোর এফিসিয়েন্সি বাড়াতে হবে, এবং এই এফিসিয়েন্ট একটা সিস্টেম যদি হয়
একটা এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যদি থাকে সেখানে কিন্তু সুশাসনের অভাব হওয়ার সম্ভাবনা কম। যদি আপনার অনেক সিস্টেমের মধ্যে অনেক কিছু আমরা এমন ভাবে ঢুকিয়ে রাখি সেখানে পদে আমি সিস্টেম ভাঙতে পারবো, তাইলে কিন্তু আপনি যাই করেন কোনো লাভ হবে না। আর সরকারি ব্যাংক আর বেসরকারি ব্যাংক দুই জায়গায় কিন্তু দুরকম অবস্থা। যেটা একটু আগে বলেছে যে বেসরকারি ব্যাংকেও কিন্তু এখন বাংলাদেশ ব্যাংকের যে রেগুলেশন গুলা সেটা মানার ক্ষেত্রে কড়াকড়ি করা হচ্ছে। আপনি জাস্ট দেখেন যে যেখানে সরকারি ব্যাংকগুলো 2018 জুন মাস থেকে 9% সুদের হার কার্যকর করলো, সরকার বেসরকারি ব্যাংকগুলোকে তখন তাদের এডি বাড়ায় দিল, তারা এই রিজার্ভ রেশিও কমায় নিল, তারপরে কেন তারা সেটা তখন কিন্তু ইমপ্লিমেন্ট করে। ভালো মন্দ আমি সেই যুক্তি বিতর্কে যাচ্ছি না যে 9% দিলে ভালো বা মন্দ হবে, সেটা নিয়ে ডিবেট করুক তারা, কিন্তু সরকারি ব্যাংকগুলো ইমপ্লিমেন্ট করলো, ওনারা করলেন না। এপ্রিল মাস থেকে ঘোষণা আসলো, তখন করে ভাবলো কোভিড টোভিড এর মধ্যে দেখা গেল যে আবার বেশ কটি ব্যাংক সেটা মানছে না। ফলে এই গত 31শে জুলাই বাংলাদেশ ব্যাংকে আবারও একটা সার্কুলার দিয়ে বলতে হলো যে তারা যেন অবশ্যই এটা কার্যকর করেন। তাহলে এইখানে আপনি দেখেন যে সরকার রেগুলেশন করলো, করে তারপর দিচ্ছে, সেইখানে এই যে ব্যাংকগুলো এটা মানছে না। ইভেন এই কোভিড এর সময়ও কিন্তু তাদেরকে, যাতে যেহেতু ব্যাংকগুলো সমস্যায় আছে, সরকার কিন্তু তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা। আমি মনে করি যে যেমন এখানে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের জন্য সরকার যে প্রণোদন, সেটা বেসরকারি ব্যাংকগুলোর জন্য তারা বলছে তাদের জন্য কস্ট ইফেক্টিভ না। তো কস্ট ইফেক্টিভ যদি না হয় সেটা সরকারের সাথে তাদের বসা উচিত যে এই সুদে যদি তারা দিতে না পারেন সরকার কি সেখানে অংশগ্রহণটা বেশি হবে কিনা, তার ক্রেডিট গ্যারান্টির ব্যাক টু ব্যাক তাদের গ্যারান্টির কোনো ব্যবস্থা থাকবে কিনা, সেই জায়গাগুলো সরকারি বেসরকারি পর্যায়ে মূলত আলোচনার একটা বড় সুযোগ রয়ে গেছে বা প্রয়োজন। নিয়ম আলোচনা না করে নিয়ম ভাঙা এইটা ঠিক না, এবং সেইখানে কঠোরভাবেই এই নিয়ম না ভাঙছে যারা, সেই কঠোর হতে হবে রেগুলেশনের ইমপ্লিমেন্টেশনের জন্য। জি জনাব আব্দুল শহীদ, আপনার কাছে সব শেষ ছোট করে জানতে চাইবো, একেবারেই শেষ দিকে চলে এসেছি। আর্থিক খাতে যথাযথ সংস্কার করতে হলে সুশাসন নিশ্চিত করা তো গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সবার আগে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা এবং আমলাতান্ত্রিক যে জটিলতা, এগুলো পরিহার করা। আপনিও কি তাই মনে করেন কিনা? হ্যাঁ শুনেন, আমরা একটা রাজনৈতিক দল, আমাদের একটা ইলেকশন ম্যানিফেস্টো আছে। আমরা নির্বাচনের সময় কিন্তু ওই ম্যানিফেস্টো জনগণের কাছে আমরা উত্থাপন করি যে আমরা ক্ষমতায় গেলে বা ইলেকশন ওন করলে আমরা এই কাজগুলা করব জনস্বার্থে। সেটা বাস্তবায়ন করতে গিয়ে যদি আমরা এই যে একটু আগে আমাদের সম্মানিত রিসার্চ ফেলো যে কথাগুলো বললেন যে সরকারি খাতে যদি সরকার নির্দেশনা সিঙ্গল ডিজিট করে এটা নিয়ে বিতর্ক থাকতে পারে, এখানে ডিবেট করতে পারে, উনি যেটা বলেছেন আমিও একমত। কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে আপনি ধরেন যে সিএসআর এর কথাই বলেন, জুলাই মাসে গভর্নমেন্ট অর্ডার দিল, সেন্ট্রাল ব্যাংক অর্ডার দিল, স্বাস্থ্য খাতে ব্যয়ের নির্দেশনা দিল, প্রজ্ঞাপন জারি করলো কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু ব্যাংকের নির্দেশনা সপ্তাহখানেক কেটে যাওয়া পর্যন্ত দেখা গেল যে কোনো রেসপন্স নাই। তো এই বিষয়গুলা যেগুলা বেসরকারি খাতের ব্যাংক যারা আছেন তারা তো অবশ্যই আরো ভালো করবেন, আমরাও আশা করি তাদের কাছ থেকে তাদের কন্ট্রিবিউশন টুয়ার্ডস দি সোসাইটি এটা তো অবশ্যই শক্তিশালী হবে। আমিও মনে করি রাজনৈতিক সদিচ্ছার অভাব নাই, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে এটা ওয়ান ওয়ে হওয়া উচিত নয়। সরকার চাচ্ছে ভালো করার জন্য, আপনি স্টেক হোল্ডার হয়ে আপনি ভালো দেওয়ার জন্য আপনার তো মন থাকতে হবে। অতএব উভয়ের এই যে ব্রিজটা, এটা যদি আমরা এনশিওর করতে পারি তাহলে আমাদের অর্থনীতিবিদ যারা আছেন, যারা গবেষণা করে যে নীতি তৈরি করার জন্য আমাদেরকে পরামর্শ দিচ্ছেন সরকারকে, সরকার অবশ্যই এটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে, করতেছে। কিন্তু রাজনৈতিক ম্যানিফেস্টো বাস্তবায়ন করার জন্য অর্থনীতির বাইরে তো কিছুই আমাদের নাই। আমাদের রাজনৈতিক ম্যানিফেস্টোই কিন্তু অর্থনৈতিক পলিসি বা নীতিমালার ভিতর দিয়েই কিন্তু তৈরি করা হয়। সেই ক্ষেত্রে সরকারি খাতকেও এগিয়ে আসতে হবে, তাই তো? যারা মানে অটোক্রেটিক সিস্টেমে দেশ পরিচালনা করতে, তাদের কাছে এই রাজনৈতিক সদিচ্ছার অভাব থাকতে পারে। কিন্তু আমাদের মতো বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের ত্রুটি থাকতে পারে, আপনি সমালোচনা করবেন, কিন্তু আমরা সদিচ্ছার কোনো অভাব নাই যাতে এই যে পাবলিক মানিকে, পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টকে এনশিওর করার জন্য, পাবলিক স্পেন্ডিং কে আরো বেশি করে ইউটিলিটি পাওয়ার জন্য আমাদের সদিচ্ছার কোনো অভাব নাই, আমরা একমত। সুশাসন নিশ্চিতের বিষয়টা নিয়ে কথা হচ্ছিল। আর্থিক খাতে সুশাসন খুব অভাব দেখা যাচ্ছে। সরকারি বেসরকারি পর্যায়ে আসলে কি করা উচিত? এ থেকে উত্তরণের উপায় কি? আপনার পরামর্শ কি থাকবে?
এটা আপনার এটাকে আমরা যেটা বলা হয় যে কর্পোরেট গেট কিপিং, ডিফারেন্ট লেভেলে যে গেট কিপিং প্রসেসটা আছে, এই গেট কিপিং প্রসেসে প্রত্যেকে তার নিজস্ব দায়িত্বগুলো যদি পালন করে তাহলে এই ধরনের অঘটন ঘটার কোনো সুযোগ নাই। যেমন ধরেন ব্যাংকের ব্রাঞ্চ থেকে একটা প্রস্তাবনা পাঠাইলো, সেই প্রস্তাবনাটা ব্যাংক ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার যখন ফরওয়ার্ড করলো, এটা যাচ্ছে আপনার এরিয়া অফিস, এরিয়া অফিস থেকে যাচ্ছে ডিভিশনাল অফিস, ডিভিশনাল অফিস থেকে যাচ্ছে ক্রেডিট কমিটি, ক্রেডিট কমিটিতে যাচ্ছে, যাওয়ার পরে অ্যাপ্রুভ হওয়ার পরে এটা যাচ্ছে বোর্ডে, ফাইনাল অথরিটি টু ডিসাইড অন দিস ম্যাটার। এবং এই প্রসেসের ভিতরে প্রত্যেকের রোলস এন্ড রেসপন্সিবিলিটিস গুলো আছে। এই রোলস এন্ড রেসপন্সিবিলিটি গুলা যদি তারা হাইড করে থাকে, ঠিক মতন না দিয়ে থাকে, তারা যদি এটা লুকায় রাখে, আবার ইনফরমেশন গুলো না দেয়, বোর্ড পেপার যায় 2 থেকে 3 দিন আগে, যাওয়ার পরে বোর্ড মেম্বাররা ধরেন 15, 20, 30টা এজেন্ডা থাকে, এই এজেন্ডা গুলা পড়ে বোর্ড মেম্বাররা পুরা জিনিস কিন্তু আপনার গ্রাফ আনতে পারে না। যেই কারণে ব্যাংকের যে হোল ডিউ ডিলিজেন্স প্রসেস ইন দি ব্রাঞ্চ লেভেল, এরিয়া অফিস, ডিভিশনাল অফিস, দেন ক্রেডিট কমিটি, দেন ইট গোজ টু দি বোর্ড, এই যে এই প্রসেসের মধ্যে প্রত্যেকে তার যদি রোলস এন্ড রেসপন্সিবিলিটি রাইটফুলি করে, তাহলে দেখা যায় বাংলাদেশে এটা করা হচ্ছে না। এটা হচ্ছে না বলেই ব্যাংকের বিভিন্ন প্রবলেম দেখা দিতেছে। এরিয়া অফিস কে তারা কোনো ব্যাংকে আপনি যদি যান, দেখা যাবে যে নতুন বড়োয়ার হিসেবে আপনি যখন যাবেন, বড়োয়ার হিসেবে আপনি গেট দিয়েই ঢুকতে পারবেন না, সেখানে তারা পুরান বড়োয়ারকে লোন দিতে তারা অভ্যস্ত। আবার বাংলাদেশ ব্যাংকের একটা কথা বলা আছে, ক্লায়েন্ট কাস্টমার রিলেশনশিপ, ব্যাংক কাস্টমার রিলেশনশিপ। বিভিন্ন সময় আমি প্রশ্ন করেছি যে ভাই এই রিলেশনশিপের অর্থটা কি, রিলেশনশিপটা কিভাবে ডিটারমাইন, এটা বাংলাদেশ ব্যাংক শুড ডিফাইন ইট স্পেসিফিক্যালি। এই রিলেশনশিপটা কি তাকে যে ঘুষ দিলেই রিলেশনশিপ ভালো হয়ে যাবে, অথবা তার লগে খাতির থাকে, সে আমার আত্মীয় হলে তারটা ভালো হয়ে যাবে? এটা তো না। এটা হলো ইন ট্রু টার্মিনোলজি আপনাকে ডিউ ডিলিজেন্সটা প্রপার ওয়েতে করতে হবে। ফাইন্যান্সিয়াল, মার্কেটিং, টেকনিক্যাল, লিগ্যাল, ফিজিবিলিটি, এভরি ফিজিবিলিটি ইউ উইল হ্যাভ টু টেস্ট, এবং টেস্ট করার পরে এটা পার হয়ে আসবে। যদি কোনো রকমের কনফিউশন থাকে, ইউ ক্যান টেক দি হেল্প অফ দি লিগ্যাল ডিপার্টমেন্ট, লিগ্যাল ইন্টারপ্রিটেশন থাকবে, জমির মালিকানা, মর্গেজ দেওয়া, সমস্ত কিছু, এর ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি, মার্কেটিং ফিজিবিলিটি, সে এটাকে অ্যাকচুয়ালি সে ব্যবসায়ী কিনা এটা চেক করার তো মেকানিজম আছে। এখন বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশে আপনার তার ন্যাশনাল আইডি দিয়া আপনি ধরতে পারবেন যে তার কোথায় কোথায় কোন ব্যাংকে কি আছে, কোথায় সে ডিফল্টার আছে, এগুলো সব বাইর করে আপনি যখন দিবেন হোল ইনফরমেশনটা, ইন দ্যাট কেস আপনার এটা খারাপ হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু এখন আপনি যদি খারাপ যারা করে তাদের যখন বিচার হয় না, যারা খারাপ করে তাদের বিচার হয় না, তারা হলমার্ক যারা সৃষ্টি করছে, যারা বিসমিল্লাহ গ্রুপ সৃষ্টি করছে, তারা কিন্তু এখনো বহাল তবিয়তে বিভিন্ন ব্যাংকিং ডিপার্টমেন্টে কাজ করে যাইতেছে। তাদেরকে আসলে ধরা দরকার। এবং মানে এবং এটা আপনার আরেকটা জিনিস হলো বাংলাদেশে আয়ের বিচারহীনতার কারণে আসলে পরবর্তীতে হয়তো আবারও দুর্নীতিগুলো নতুন করে সৃষ্টি হচ্ছে। জবাবদিহিতাটা নিশ্চিত করা জরুরি। আমরা ডক্টর নাজনীন আহমেদের কাছে একেবারে ছোট্ট করে এক লাইনে শুনতে চাই, যদি আপনার কোনো পরামর্শ থাকে সুশাসন নিশ্চিতে। ডক্টর নাজনীন আহমেদ, আমরা সবসময় মনে করি যে মানে কেবল এই যে সুশাসনের অভাবটা শুধু ধর্ম আর কাট এরকম করে হবে, সেটা কিন্তু না। এখানে প্রচুর ভালো কর্মকর্তা আছেন যারা সিনসিয়ার, তারা কাজ করতে চান। আমি মনে করি তাদেরকে যে কাজ করার সুযোগ সেটা থাকতে হবে, আইনের শাসন তো থাকতে হবে সর্বোপরি। এবং আমি মনে করি যে নো ইউর ক্লায়েন্ট, এই যে ব্যাংকগুলো আসলে সুশাসন নিশ্চিত করার পাশাপাশি এই যে এত বড় খেলাপি ঋণের বোঝা, সেইটা থেকেও কিন্তু হতে পারে যে ব্যাংকগুলোর ভেতরের যদি এফিসিয়েন্সি বাড়ানো যায়, ব্যাংকগুলোর যদি সিস্টেমকে এফিসিয়েন্ট করতে পারে, তাহলে একদিকে মানে সুশাসনের অভাব হওয়ার সম্ভাবনাও কম থাকবে। আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দিয়ে এরকম একটি প্রাণবন্ত আলোচনা করার জন্য। আজ শেষ করার আগে বলবো, ঋণ এবং আর্থিক সুবিধাগুলো স্বল্প সংখ্যক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে যেন চলে না যায়, যা আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। আর আমরা তা চাই না। আমরা চাই অর্থের সুষম বন্টন। সেটা বড় বড় শিল্পপতির জন্য যেমন, ঠিক তেমনি ছোট ছোট উদ্যোক্তাদের জন্যও। আমরা বিশ্বাস করি আর্থিক খাতে সুশাসন নিশ্চিত হলে এ দেশ এগিয়ে যাবে বহুদূর।
বিশাল এই বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশ তার জায়গা করে নেবে সুদৃঢ়ভাবেই। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শেষে আগামীর বাংলাদেশ বিনির্মাণে দেশের আর্থিক খাতগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশায় শেষ করছি নিটল টাটা বিজ ট্রেন্ডস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দীপ্ত টিভির সঙ্গেই থাকুন।